প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে আজকের জ্যামিতি ক্লাসে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা জ্যামিতির ষষ্ঠ অধ্যায়ের একটি বিশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার শুরুতেই আমি আমার এক প্রিয় শিক্ষার্থী বন্ধু শাওন দাস নামে আমার এক শিক্ষার্থী বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে স্যার, ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি নিয়ে আপনি আলোচনা করুন। আমি আজকে তার মতামতকে প্রায়োরিটি দিতে গিয়েই আজকে আমি তোমাদেরকে জ্যামিতি ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি নিয়ে আলোচনা করার প্রয়াস নিয়েছি। বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটিতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং কমেন্ট বক্সে তোমাদেরকে আমি আবারও আহ্বান করছি, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদের ইচ্ছানুসারে তোমাদের ক্লাসগুলো তোমাকে প্রেজেন্ট করতে পারি। সাথে সাথে আমার প্রিয় শিক্ষার্থী শাওন দাস বন্ধুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু সে কমেন্ট করে আজকের ক্লাসটি করার জন্য আমাকে অনুরোধ করেছে। শাওন, তোমাকে আমি আবারও এভাবে কমেন্ট অব্যাহত রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমার অন্যান্য বন্ধুদেরকেও কমেন্ট করে কমেন্টগুলো যাতে তোমাদের ইচ্ছানুসারে আমি ক্লাসগুলো দিতে পারি সেই ব্যাপারে আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই ক্লাসটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে সবাই আজকের ক্লাসটি থেকে উপকৃত হওয়ার সুযোগ পায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু করছি আজকের আমার নির্ধারিত পাঠ। বন্ধুরা, আজকে আমাদের জ্যামিতি পাঠের শুরু করছি আমরা পাঠ 1 জ্যামিতির অধ্যায় ষষ্ঠ উপপাদ্য 15। তো উপপাদ্য 15টা তোমাদেরকে একটু আমি বলে ফেলি। সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তৃতীয় বাহুর অর্ধেক। এই উপপাদ্যটা আজকে আমি প্রমাণ করে তোমাদের দেখাবো। তো তার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের একটু জ্ঞাতার্থে এখানে বলতে চাই, সেটা হচ্ছে জ্যামিতির প্রাথমিক জ্ঞান বা কনসেপচুয়াল জ্ঞান যাদের নাই তারা আসলে আজকের ক্লাসটি থেকে খুব উপকৃত হবে না। জ্যামিতির প্রাথমিক জ্ঞান, রেখাংশ সম্পর্কে ধারণা, তল সম্পর্কে ধারণা, বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে ধারণা, বিভিন্ন প্রকার ত্রিভুজ এবং ত্রিভুজের বৈশিষ্ট্য বা তাদের ধর্ম সম্পর্কে ধারণা, বিভিন্ন প্রকার চতুর্ভুজ এবং চতুর্ভুজের বৈশিষ্ট্য ধর্ম সম্পর্কে ধারণা এবং বৃত্ত সম্পর্কে ধারণা, এগুলো হচ্ছে জ্যামিতির কনসেপচুয়াল আলোচনা। এই কনসেপ্টগুলো যাদের সমৃদ্ধ না, যাদের স্পষ্ট না, তারা আসলে জ্যামিতির এগুলোকে আমরা বলি জ্যামিতির এবিসি জ্ঞান বা বর্ণমালার জ্ঞান। জ্যামিতির এই এবিসি বা বর্ণমালার জ্ঞান আসলে যাদের স্পষ্ট না, তারা আসলে আমার ক্লাসটি থেকে আজকে খুব উপকৃত হবে না। তবে তাদেরকে আমি হতাশও করছি না, তারা যাতে হতাশ না হয় সেই জন্য তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমি জ্যামিতির উপর একাধিক এরকম কনসেপচুয়াল ক্লাসের উপর একাধিক ভিডিও তোমাদেরকে আপলোড করব। আশা করি তোমরা আমার সেই ভিডিওগুলোর সাথেই থাকবে। বন্ধুরা, আজকে আমাদের এই উপপাদ্যটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তৃতীয় বাহুর অর্ধেক, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য আমাদের বেসিক অন্তত আমাদের এই 3টা জিনিস জানতেই হবে, যা আমি তোমাদেরকে একটু দেখিয়েছি বোর্ডে। তোমাদের লক্ষ্য করার জন্য আমি একটু রিড আউট করছি। সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে আজকের এই উপপাদ্যটা যদি তোমরা বুঝতে চাও। 2 নম্বরটা হচ্ছে সমান্তরাল রেখা ও ছেদকের সমন্বয়ে গঠিত একান্তর কোণ ও একান্তর কোণের উপর একটি বিশেষ বৈশিষ্ট্য। সমান্তরাল সরলরেখা ও ছেদকের উপর দাঁড়িয়ে আছে একান্তর কোণ এবং এই একান্তর কোণ ও সমান্তরাল রেখা ও ছেদক এই 3টার সমন্বয়ে গঠিত একটা বিশেষ উপপাদ্য আছে। সেই উপপাদ্যটা সম্পর্কে তোমাদের ধারণা যদি স্পষ্ট থাকে, তাহলে আজকের এই জ্যামিতিটা বুঝতে তোমাদের সমস্যা হবে না। এবং বিপ্রতীপ কোণ কী এবং এর উপর একটা উপপাদ্য আছে বা সূত্র আছে, সেটা সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হতে হবে। সবশেষে সামান্তরিক সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হতে হবে। এই 1, 2,
তিনটা চারটা এই ধারণা যদি তোমাদের স্পষ্ট হয়ে যায় তাহলে নিঃসন্দেহে তোমরা আজকের এই উপপাদ্যটা অবশ্যই ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং বুঝতে পারবে, বুঝতে কোনো সমস্যা হবে না এবং যে কোনো ক্রিয়েটিভ সলিউশন তোমরা করতে পারবে। এরকম এটার উপর ভিত্তি করে তৈরি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আহ্বান করব, জ্যামিতি মুখস্থের বিষয় না, জ্যামিতি যুক্তির বিষয়, বুদ্ধি দিয়ে উপলব্ধির বিষয়। এটা অবুদ্ধ কিছু না। এখানে যদি যৌক্তিক জ্ঞানগুলো যদি তোমাদের প্রখর থাকে, যুক্তি দেওয়ার যোগ্যতা যদি এবিলিটি যদি তোমাদের মধ্যে বিল্ড আপ থাকে, তাহলে জ্যামিতি অবশ্যই অন্যান্য গণিতের অন্যান্য শাখার চাইতে আরও একটি উপভোগ্য এবং আনন্দদায়ক পাঠ হতে পারে যদি তোমাদের জ্যামিতির প্রাথমিক জ্ঞানগুলো তোমাদের মধ্যে বিল্ড আপ হয়। বন্ধুরা, শুরু করছি আজকের আমার উপপাদ্য পাঠ। বন্ধুরা, আমি ধরে নিচ্ছি যে আজকে এই উপপাদ্যটি ভালোভাবে উপলব্ধি করার জন্য তোমাদের এই চারটা ধারণা তোমাদের কাছে একেবারেই স্পষ্ট আছে। আমি এটা ধরে নিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করছি। তারপরও মাঝে মাঝে আমি একটু আলোকপাত করব বুঝতে অসুবিধা হলে। বন্ধুরা, একটু দেখো, প্রথমেই একটু লক্ষ্য করো, আমরা একটা ত্রিভুজ এঁকেছি। সেটা হচ্ছে ত্রিভুজ ABC, একটি ত্রিভুজ। আমাদের বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। এটা শিক্ষার্থী বন্ধুরা এটা স্বীকার। আমি আবারও বলে নিচ্ছি, যে কোনো উপপাদ্যের দুইটা অংশ, একটা হচ্ছে স্বীকার বা কল্পনা বা বিশ্বাসের অংশ, আর একটা হচ্ছে যুক্তি দ্বারা প্রমাণ করার অংশ। কিছু থাকবে স্বীকার বা কল্পনা, এটার উপর বেস করে, যেটা আমি স্বীকার করে নিয়েছি, কল্পনা করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, এটার উপর বেস করে দ্বিতীয় অংশটা হবে যুক্তি দ্বারা প্রমাণের বিষয়। তো শিক্ষার্থী বন্ধু, এই যে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ বা রেখা, আমি ত্রিভুজের কথা স্বীকার করে নিয়েছি। আবার ওই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দুইটা মধ্যবিন্দু আছে, ওই দুইটা মধ্যবিন্দুকেও আমি স্বীকার করে নিয়েছি। তারপর আমি স্বীকার করছি মধ্যবিন্দুর সংযোগ রেখাংশটা, এই পর্যন্ত আমার স্বীকারের অংশ। শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করো, এই পর্যন্ত আমার স্বীকারের অংশ, মধ্যবিন্দু সংযোগ রেখাংশটা। এবার বাকি অংশটা হচ্ছে আমার প্রমাণের অংশ। তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তৃতীয় বাহুর অর্ধেক। শিক্ষার্থী বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের যুক্তি দ্বারা প্রমাণের অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তৃতীয় বাহুর অর্ধেক, এইটা হচ্ছে আমাদের যুক্তি দ্বারা প্রমাণের অংশ, যেটা আমরা যুক্তি দেব এই কনসেপ্টগুলোর আলোকে। আর বাকি যে প্রথম অংশটা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এটা হচ্ছে আমি স্বীকার করে নিয়েছি। এই উপপাদ্যে আমি বিশ্বাস বা কল্পনা করে নিয়েছি, এটার উপর বেস করি বাকিটা। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমি স্বীকার করেছি একটা ত্রিভুজের কথা, সেই জন্য আমি এখানে একটা ত্রিভুজ এঁকেছি। ABC একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বলেছি দুই বাহুর, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। আমি AB এবং ACকে এখানে নির্বাচন করে নিয়েছি, এই দুইটা বাহুকে নির্বাচন করে নিয়েছি। অন্যরা কেউ নির্বাচন BC এবং ACকেও নির্বাচন করতে পারে, কোনো সমস্যা নেই। আমি AB এবং ACকে এখানে দুই বাহুর মধ্যবিন্দু হিসাবে নির্বাচন করে নিয়েছি। কেউ BC এবং ACকে নির্বাচন করলেও সমস্যা নেই, কেমন? আবার কেউ AB এবং BCকে নির্বাচন করলেও সমস্যা নেই। বলছি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তো আমি AB এবং AC বাহুকে এখানে দুই বাহু হিসাবে নির্বাচন বা চিন্তা করে নিয়েছি বা কল্পনা করে নিয়েছি। আমি ধরে নিয়েছি AB বাহুর মধ্যবিন্দু E এবং AC বাহুর মধ্যবিন্দু F। শিক্ষার্থী বন্ধুরা, AB বাহুর মধ্যবিন্দু যদি E হয়, তাহলে নিশ্চয়ই তোমরা বলবা AE এবং BE সমান। এটা কিন্তু আমি স্বীকার বা কল্পনা করে নিয়েছি যে AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে E আর AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে F। এইটা কিন্তু আমার বিশ্বাস বা কল্পনার অংশ। যদি AB এর মধ্যবিন্দু E হয়, তাহলে নিঃসন্দেহে AE সমান B। আবার AC এর মধ্যবিন্দু F, এটা আমি কল্পনা বা স্বীকার করে নিয়েছি, তাহলে AF আর CF সমান। এটা প্রমাণের পরবর্তী অংশে কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি স্বীকার করে নিয়েছি, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশটা হচ্ছে F, মধ্যবিন্দু E আর F। এই মধ্যবিন্দু E এবং F এর সংযোগ রেখাংশ হচ্ছে EF। আমাকে প্রমাণ করতে হবে এই EFটা তৃতীয় বাহু, 1 নম্বর বাহু AB, 2 নম্বর বাহু AC, 3 নম্বর বাহু BC। আমাকে প্রমাণ করতে হবে এই সংযোগ রেখাংশ EFটা তৃতীয় বাহু BC এর সমান্তরাল। সংযোগ বাহু EFটা তৃতীয় বাহুর সমান্তরাল। এই বাংলা ভাষাটাকে গাণিতিক ভাষায় ট্রান্সলেট করলে আমরা এইটা পাই। তার মানে আমাদের প্রমাণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ
করতে হবে ইএফ সমান্তরাল বিসি, সংযোগ রেখাংশ ইএফ এবং সেটা তৃতীয় বাহু বিসি তার সমান্তরাল, এটা একটা প্রমাণ করতে হবে। আর শেষে প্রমাণ করতে হবে বলছি এবং দৈর্ঘ্যে যে সংযোগ রেখাংশটা আসছে সেইটার দৈর্ঘ্যে, তার মানে ইএফটা দৈর্ঘ্যে কার অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক। ইএফ তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, এটা বাংলা ভাষার কথা। ঠিক গাণিতিক ভাষায় যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে হবে ইএফ সমান্তরাল বিসি। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল, ইএফ সমান হাফ বিসি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ করতে হবে ইএফ সমান হাফ বিসি। এটা হলো আমাদের প্রমাণের দ্বিতীয় অংশ। আর প্রমাণের প্রথম অংশ হচ্ছে ইএফ সমান্তরাল বিসি। তাইলে সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে সংযোগ রেখাংশ ইএফটা 3 নম্বর বাহু বিসি এর অর্ধেক, তার মানে ইএফ সমান হাফ অফ বিসি। তো বন্ধুরা আমি প্রমাণে চলে আসছি। প্রমাণের জন্য বন্ধুরা আমাকে একটু কৌশল করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে একটা সিচুয়েশান তৈরি করতে হবে, একটা উপযোগী উপায় খুঁজে বের করতে হবে। উপযোগী উপায় হিসাবে এখানে একটু কাজ, সেটা হচ্ছে অঙ্কন করতে হবে। তোমরা সবাই জানো যে অনেক উপপাদ্য প্রমাণ করতে হলে কিছু কাজ করতে হয়, সেটা হলো অঙ্কন করতে হয় বা আঁকতে হয়। এইটার সাপোর্টিং হিসাবে যাতে প্রমাণটা করতে আমার সুবিধা হয়, সাপোর্টিং হিসাবে বন্ধুরা আমি একটু কাজ করব। সেটা হচ্ছে এই ইএফ বাহুকে এফজি বাহু পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন ইএফ সমান এফজি হয়, ইএফ সমান যেন এফজি হয়, ইএফ সমান যেন এফজি হয়। আমি আবার বলছি, প্রমাণের সুবিধার জন্য, সাপোর্ট নেওয়ার জন্য কৌশল হিসাবে আমি অঙ্কন করছি ইএফ বাহুকে এফজি পর্যন্ত বর্ধিত করছি যাতে ইএফ অংশটা এফজি এর সমান হয়। শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমার অঙ্কনের, এটা আমি অঙ্কন করেছি এইভাবে, এটা কিন্তু প্রমাণের পরবর্তী অংশে কাজে লাগবে, এটা আমি অঙ্কন করেছি। শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে অঙ্কনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সি বিন্দু এবং জি বিন্দু যোগ করতে হবে। এই সি বিন্দু এবং জি বিন্দু যোগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা সি কমা জি যোগ করি, এটা হচ্ছে আমার অঙ্ক, এটা হচ্ছে আমার অঙ্কন। বন্ধুরা আমি অঙ্কনটা আবারও বলছি, ইএফ বাহুকে এফজি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ইএফ সমান এফজি হয় এবং সি বিন্দু আর জি বিন্দু যোগ করি। চলে আসছি প্রমাণে, একটু লক্ষ্য করো বন্ধুরা। প্রমাণের মধ্যে আমি আগেই তোমাদের বলেছি যে ত্রিভুজের সর্বসমতার ধারণা কাজে লাগবে। বন্ধুরা ত্রিভুজের সর্বসমতার আমরা সবাই জানি 4টা শর্ত আছে। 4টা শর্তের প্রথম শর্তটা ছিল বাহু কোণ বাহু শর্ত। একটা ত্রিভুজের 2 বাহু অপর ত্রিভুজের অনুরূপ 2 বাহুর সমান হলে এবং বাহুদ্বয়ের উভয় ক্ষেত্রে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। আমি চিত্র এঁকে তোমাদেরকে একটু বিষয়টা স্পষ্ট করি, তোমরা একটু লক্ষ্য করো। সাপোজ এই একটা ত্রিভুজ আর এই আরেকটা ত্রিভুজ। প্রথম যে শর্তটা ত্রিভুজের সর্বসমতার, এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বি সি আর ডি ই এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে বলা হয়েছে যেটা এই উপপাদ্যটা মানে 15 উপপাদ্য প্রমাণ করতে যে 4টা শর্তের যেটা কাজে লাগবে সেটা 1 নম্বর শর্তটা আমি আবারও পড়ছি, বাহু কোণ বাহু উপপাদ্য। কেমন? বা বাহু কোণ বাহু শর্ত। সেটা কি? একটা ত্রিভুজের 2 বাহু অপর ত্রিভুজের অনুরূপ 2 বাহুর সমান হলে এবং উভয় ক্ষেত্রে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দুইটা পরস্পর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, আমি এবি বাহু যদি ডি বাহুর সমান ধরে নিই, কল্পনা করে নিই, এসি বাহু যদি ডিএফ বাহুর সমান কল্পনা করে নিই, এখানে বাম বাহুর সাথে বাম বাহু সমান, ডান বাহুর সাথে ডান বাহু সমান, অনুরূপ বাহু, এবং উভয় ক্ষেত্রে এই বাহু এই বিএ বাহু এবং সিএ বাহুর অন্তর্ভুক্ত কোণ এ যদি আবার দ্বিতীয় ক্ষেত্রে, যেহেতু আমি উভয় ক্ষেত্রে বলেছি, ইডি বাহু এবং এফডি বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি এ এবং ডি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজের সর্বসমতার মূল কনসেপ্ট হচ্ছে আসলে ত্রিভুজ সর্বসম বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করে নিই। ত্রিভুজের সর্বসমতা বলতে আমরা বুঝি দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, কারণ ত্রিভুজের বাহু আর কোণ ছাড়া কিছুই নেই, তাই না? তো
ম্যাক্সিমাম শর্ত হলো এটা যে দুইটা ত্রিভুজের মধ্যে তখনই ওই দুইটা ত্রিভুজ সর্বসম যদি একটা ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের অনুরূপ 3 বাহু সমান হয়। এটা হলো ম্যাক্সিমাম শর্ত। আর মিনিমাম শর্তটা হচ্ছে যে একটা ত্রিভুজের 2 বাহু ও অপর ত্রিভুজের অনুরূপ 2 বাহুর সমান হলে এবং এই 2 বাহুর দ্বারা গঠিত বা এই 2 বাহু দ্বারা সংশ্লিষ্ট অন্তর্ভুক্ত কোণ দুটো যদি পরস্পর হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। শিক্ষার্থী বন্ধুরা, আমি স্বীকার করে নিলাম এই ত্রিভুজের এই বি বাহু ডি বাহুর সমান, এসি বাহু ডিএফ বাহুর সমান এবং বিএ এবং এসি দ্বারা অন্তর্ভুক্ত কোণ এ ইডি এবং এফডি দ্বারা অন্তর্ভুক্ত কোণ ডি পরস্পর সমান। তার মানে কোণ এ সমান কোণ ডি, তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। এই শর্তের আলোকে এখন কেউ যদি শিক্ষার্থী বন্ধু এসি সমান ডিএফ ধরে, এই এবি আর ডি না ধরে, একটা 2 বাহুর মধ্যে এসি সমান ডিএফ আর বিসি সমান ইএফ এবং এসি বাহু আর বিসি বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ সি আর ডিএফ আর ইএফ বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ ই এফ পরস্পর সমান হয়, তাহলে কিন্তু এই শর্ত ত্রিভুজটা সর্বসম। শর্ত ওই একটাই, প্রথমে আমি এই বাহু ধরছি, এই বাহু আর এই বাহু ধরছি। কেউ যদি এই বাহু আর এই বাহু না নিয়ে এই বাহু আর এই বাহু নির্বাচন না করে কেউ যদি এই বাহুকে 1 নাম্বার, এসিকে 1 নাম্বার, ডিএফকে 1 নাম্বার নির্বাচন করে আর বিসিকে আর ইএফকে 2 নাম্বার নির্বাচন করে, তাহলে এ বিসি আর ইএফ হবে 2 নাম্বার, এসি হবে 1 নাম্বার। এবং সেই ক্ষেত্রে এসি আর বিসি এর অন্তর্ভুক্ত কোণ সি আর ডিএফ আর ইএফ এর অন্তর্ভুক্ত কোণ এফ পরস্পর সমান হলে সেক্ষেত্রেও যেহেতু এই বাহু সমান, আবার এই বাহু সমান, অনুরূপ বাহুগুলো সমান, এটা ভূমি, এটা ডান দিকের বাহু, এটা ডান দিকের বাহু, তার মানে অনুরূপ বাহুগুলো সমান এবং বাহু দুটোটার অন্তর্ভুক্ত কোণ সি আর এফ পরস্পর সমান, তাহলেও ত্রিভুজ দুটো সর্বসম। চিত্র ওইভাবেও ব্যাখ্যা করা যাবে, দ্বিতীয় উপায়েও ব্যাখ্যা করা যাবে, আবার এইভাবেও ব্যাখ্যা করা যাবে। এবি বাহু ডি বাহুর সমান, বিসি বাহু এফ বাহুর সমান, এই বাহু আর এই বাহু না নিয়ে আমরা যদি এবি বাহু ডি বাহুর সমান এটা নির্বাচন করি আর বিসি বাহু আর এফ বাহু সমান এটা নির্বাচন করি এবং এই ক্ষেত্রে যদি এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ বি আর এই দুইটার অন্তর্ভুক্ত কোণ ই পরস্পর সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজদ্বয় পরস্পর সমান। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের সর্বসমতার 1 নম্বর শর্তটাকে আমরা 3টে উপায়ে ব্যাখ্যা করতে পারি। 3টা উপায়ের যে কোনো একটা উপায় দ্বারা এটা স্বতঃসিদ্ধ। তো এখন আসো আমরা এইটা আমাদের এই প্রথম এই উপপাদ্য পুনঃপ্রমাণ করতে কাজে লাগবে। আশা করি বিষয়টা আমি বুঝছি। ত্রিভুজের মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের যথার্থে একটা কথা বলে রাখা খুব ভালো। ত্রিভুজের 4টা শর্তের যে কোনো একটা শর্তকে কাজে লাগিয়ে যদি আমি বলি, সিদ্ধান্ত দেই যে ত্রিভুজ দুইটা সর্বসম, 4টা শর্ত আছে, 4টা শর্ত পর্যায়ক্রমে আমি আলোচনা করব। আজকে এটা প্রমাণের জন্য যে শর্তটা দরকার সেটাই বললাম। তো সিদ্ধান্ত দিলাম 4টা শর্তের যে কোনো একটা শর্তকে কাজে লাগিয়ে দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে কিন্তু এখানে মিনিমাম শর্তকে কাজে লাগাইছি, 2 বাহুর সমান আর এক কোণের সমান, বাকি কিন্তু আছে 2 জোড়া কোণ, আবার বাকি কিন্তু আছে 2 জোড়া বাহু গেছে, বাকি কিন্তু আছে আরও 1 জোড়া বাহু। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম যে কোনো একটা শর্তের সাপেক্ষে, তাহলে বাকি যে অবশিষ্টগুলো যেগুলো রয়েছে সেগুলো পরস্পর সমান হবে। যেহেতু সর্বসমতার কনসেপ্টটাই এই, সর্বসম মানি সব দিক দিয়েই সমান। এখন ত্রিভুজের দুইটা সর্বসম, ত্রিভুজ তো আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেই। ত্রিভুজের কি আছে বন্ধুরা? ত্রিভুজের আছে বাহু আর কোণ। তাহলে আমি যদি বলি এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই বাহু সমান, এই বাহু সমান, আর এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এ আর এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ ডি সমান, তাহলে কিন্তু বাকি 1 জোড়া বাহু রয়ে গেছে এবং বাকি 1 জোড়া কোণ সমান, এটা আমি স্বীকার করছি। বাকি কিন্তু 2 জোড়া কোণ রয়ে গেছে, অবশিষ্ট রয়ে গেছে। যদি আমি এই শর্তকে কাজে লাগাইয়া এই দুইটা ত্রিভুজকে সর্বসম সিদ্ধান্ত দিয়ে দিতে পারি, তাহলে বাকি যে অবশিষ্ট যেই 2 জোড়া কোণ আছে অথবা 1 জোড়া বাহু আছে তারাও কিন্তু সর্বসম হয়ে যাবে। যেটা অবশ্যই তোমাদের দুইটা ত্রিভুজ সর্বসম এই সিদ্ধান্ত দেওয়ার পরে বাকি অংশগুলো যেটা প্রমাণের জন্য জরুরি বা প্রমাণের জন্য প্রযোজ্য, সেই বাকি অংশের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত দিতে হবে, যেগুলোর কথা তুমি সর্বসমতায় ঘোষণায় দেওনি। শিক্ষার্থী বন্ধুরা, এই কনসেপ্টটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, আসলে শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতির উপর কনসেপচুয়াল আলোচনা আমার অন্তত একাধিক ভিডিও থাকবে, ওই কনসেপচুয়াল আলোচনা তোমরা শুনবা, তাহলে দেখবা জ্যামিতি অনেক সহজ হবে। তোমাদের জ্যামিতিকে তোমরা গণিতের অন্যান্য শাখার চাইতেও বেশি লাইক করবে। বন্ধুরা, আমি চলে আসছি আমার প্রমাণের অংশে। আমি এটা কাজে লাগবে, এটার একটু ব্যাখ্যা করে নিলাম। এইটা কাজে লাগবে, এটার অংশটা যখন আমি আসবো তখন আবার ব্যাখ্যা করব। বন্ধুরা একটু দেখো, ত্রিভুজ এ ই এফ এবং ত্রিভুজ এফ সি জি, এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ
এফ সি জি, এফ সি জি ত্রিভুজদ্বয়ে একটু লক্ষ্য করো, ইএফ সমান এফ জি, ইএফ সমান ইএফ সমান এফ জি, ইএফ সমান এফ জি, ইএফ সমান এফ জি অঙ্কনই করছি এবারে, তাই না? আগে অঙ্কন অনুসারে, তাহলে এখানে লিখে ফেলবো অঙ্কন অনুসারে ইএফ সমান এফ জি। এবার একটু লক্ষ্য করো বন্ধুরা, এফ সমান এফ সি, এফ সমান এফ সি। এখন কি কেউ বলতে পারবা কেন এফ সমান এফ সি? শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করলেই পারবা। যেহেতু বন্ধুরা এফ এসি এর মধ্যবিন্দু আমরা সাধারণ নির্বাচনে এটা স্বীকার করে নিয়েছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা আমরা কিন্তু স্বীকার করেছিলাম এ বির মধ্যবিন্দু ই আর এসি এর মধ্যবিন্দু এফ। এটা কিন্তু আমরা উপপাদ্যের প্রথম দুইটা অংশের প্রথম অংশটাতে মানে স্বীকার অংশে আমরা এটা কল্পনা করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি। যেহেতু এফ এসি এর মধ্যবিন্দু, সুতরাং এফ সমান এফ সি, এটা হবে আমাদের স্বীকারের অংশ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবং এই বাহু, এই যেটা কিছুক্ষণ আগে বললাম ইএফ আর এফ জি সমান ইএফ আর এফ জি আর এএফ আর এফ সি, এই বাহু এবং এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এইটা, আর এই বাহু আর এই বাহু এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এটা পরস্পর বিপ্রতীপ কোণ। শিক্ষার্থী বন্ধুরা একটু বিপ্রতীপ কোণ সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। আমরা জানি বিপ্রতীপ কোণ সম্পর্কে যাদের অনেকের ধারণা স্পষ্ট আছে, তারপরও যাদের অস্পষ্টতা আছে একটু বলে ফেলি যে দুইটি সরলরেখা পরস্পর ভেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বের কোণগুলোর একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। তো এরকম দুইটা রেখা ছেদ করিয়া ভেদ করেছে, এই যে এটা হলো ছেদ করা আর হলো ছেদ করিয়া ভেদ করা। তো ছেদ করিয়া ভেদ করলে এরকম বিপরীত পাশের কোণগুলোকে একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। শিক্ষার্থী বন্ধুরা 6-এ তোমরা পড়ে আসছো যে একটা উপপাদ্য বা সূত্র যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই এসি রেখা আর এসি রেখা আর ইজি রেখা পরস্পর এফ বিন্দুতে ছেদ করিয়া ভেদ করেছে। এই এসি রেখা এই হলো আমার এসি আর এই হলো আমার ইজি, এসি আর ইজি। তো এরকম ছেদ করে ভেদ করছে, সুতরাং এই কোণটা আর এই কোণটা হবে বিপ্রতীপ কোণ। যেহেতু সূত্র বলছে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, সুতরাং আমার এইটা হলো আমার এফ বিন্দু, তার মানে এ এফ ই সমান কোণ হচ্ছে সি এফ জি বা জি এফ সি। ঠিক এই এসি রেখা আর ইজি রেখা এফ বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার কারণে এই বিপ্রতীপ কোণ আর এই বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এ এফ ই কোণ সমান কোণ জি এফ সি। কেন কোণ এরা বিপ্রতীপ কোণ এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। সূত্র 6 আমরা এটা পড়ে আসছি, প্রমাণ সহ পড়ে আসছি। সুতরাং আমরা এখন সূত্রটাই প্রয়োগ করব। কেমন? এবং বিপ্রতীপ কোণ এ এফ ই সমান বিপ্রতীপ কোণ সি এফ জি। শিক্ষার্থী বন্ধুরা আমরা বলছিলাম যে আমাদের ত্রিভুজের সর্বসমতার ধারণাটা স্পষ্ট হতে হবে। একটা শর্তের আজকে যে শর্তটা ছিল এটা স্পষ্ট হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম আকারের দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি। সর্বসমর যে এক নম্বর শর্তটা ছিল এটা ব্যাখ্যা দিয়েছি। এখন এই চিত্রটা আর এই চিত্রটা কি এটার মতো? এটাকে কিন্তু আমরা এটার মতো করে নিয়ে আসতে পারি, আমাদের প্রিভিয়াস যে অভিজ্ঞতার সাথে খাপ খায়। এখন কিন্তু এই চিত্রটা কোনটা অনুরূপ বাহু কোনটা অনুরূপ কোণ স্পষ্ট বোঝার উপায় নেই। যেখানে স্পষ্ট বোঝার উপায় আছে এ বি এর অনুরূপ বাহু ডি, কারণ এ বি বাম পার্শ্বে, এটাও বাম পার্শ্বে। আবার এসি এর অনুরূপ বাহু ডিএফ, এটা ডান পার্শ্বে, এটা ডান পার্শ্বে। এটা শীর্ষকোণ, এটা শীর্ষকোণ, বোঝার উপায় আছে। এটা ভূমি, অনুরূপ বাহু অনুরূপ কোণ, এখানে বোঝার উপায় আছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু বোঝার উপায় নেই। সেই জন্য এই চিত্রটাকে আমি ঠিক এইটার আদলে আমাদের যে অভিজ্ঞতা আছে, প্রিভিয়াস যে আমাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার সাথে খাপ খায় এরকম আকারে নিয়ে আসছে। একটু লক্ষ্য করে দেখো, আমি যদি বলি এ ই এফ ত্রিভুজ
এ ই এফ, এ ই এফ। আর এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি এরকম করে, এরকম সি, সিজি, সিজিএফ। এখন লক্ষ্য করো বন্ধুরা, আমরা এই দুইটা ত্রিভুজকে আমাদের অভিজ্ঞতার সাথে প্রিভিয়াস যে আমাদের অভিজ্ঞতা, প্রিভিয়াস যে আমাদের কনসেপ্ট ত্রিভুজের সর্বসমতার, ওই কনসেপ্টের আলোকে নিয়ে আসলাম, যাতে আমাদের এইটার অভিজ্ঞতা, এই নতুন ক্ষেত্রে আমাদের এই অভিজ্ঞতাটা যাতে আমরা প্রয়োগ করতে পারি। এই অভিজ্ঞতাটা আমরা নতুন একটা সিচুয়েশানে, নতুন একটা ক্ষেত্রে, নতুন একটা পরিস্থিতিতে যাতে আমরা প্রয়োগ করতে পারি, সেই জন্য এই দুইটা চিত্রকে আমরা এই আলোকে একটু ব্যাখ্যা করছি। দেখবা এই দুইটার ব্যাখ্যা আর এই দুইটার ব্যাখ্যা সাপোর্ট করবে, একই হয়ে যাবে। কেমন একটু লক্ষ্য করো, আমি বলছিলাম যে ত্রিভুজ এ ই এফ এবং ত্রিভুজ এফ সিজিতে, এ ই এফ এবং ত্রিভুজ এফ সিজিতে এ ই এফ সমান এফ জি, ই এফ সমান এফ জি, এইটাও ভূমি এটাও ভূমি, অনুরূপ বাহু হয়ে গেছে। আমরা বলছিলাম ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের দুই বাহু অপর ত্রিভুজের অনুরূপ দুই বাহুর সমান হলে এবং বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ দুইটা পরস্পর সমান হলে তাহলে অনুরূপ বাহু ইএফ আর ইএফ ভূমি। এবং পরবর্তী অংশে বলেছি এএফ সমান এফ সি, এএফ সমান এফ সি, এটা ডান বাহু এটাও ডান বাহু। দেখো খাপ খেয়ে গেছে, ভূমির সাথে ভূমি, ভূমি ভূমি, ডান বাহু ডান বাহু। এবং একটু লক্ষ্য করে দেখো এই বাহু এএফ সমান জিএফ, আবার ইএফ সমান জিএফ আর এএফ সমান সিএফ, এই দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ এ এফ পি, অন্তর্ভুক্ত কোণ এ এফ পি, এই যে এ এফ পি, লক্ষ্য করো বন্ধুরা এ এফ পি, এবং এই বাহু এবং এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ সি এফ জি, সি এফ জি পরস্পর সমান বন্ধুরা। ঠিক আছে, আশা করি তোমাদের এই যে ত্রিভুজের সর্বসমতার এক নম্বর শর্তের নতুন একটা ক্ষেত্রে, নতুন একটা পরিস্থিতিতে যে প্রায়োগিক কৌশলটা আশা করি তোমরা সমন্বয় করতে পারছো। মানে এইটার অভিজ্ঞতার সাথে যেটা তোমার প্রিভিয়াস লব্ধ অভিজ্ঞতা, প্রিভিয়াস কনসেপ্ট যেটা তুমি আয়ত্ত করতে পারছো, এই অভিজ্ঞতাটা, এই কনসেপ্টটা নতুন একটা সিচুয়েশানে কিভাবে প্রয়োগ করলে এটার সাথে এটা একেবারে অ্যাডাপ্ট হয়ে যায়, এটার সাথে একেবারে সমন্বয় হয়ে যায়, এটার ধারণা একই হয়ে যায়। আশা করি বিষয়টা তোমাদের বুঝতে সমস্যা হয়নি। কেমন? তাইলে একটু লক্ষ্য করো, আমাদের এই বাহু এই বাহুর সমান, আবার এই বাহু সমান, এবং এই দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ, এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এইটা, এবং এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এইটা পরস্পর সমান বিপরীত কোণ বিধায়। তাহলে এটা নিশ্চয়ই ত্রিভুজের সর্বসমতার বাহু কোণ বাহু এই শর্তকে সাপোর্ট করে। সুতরাং আমরা সেই অনুসারে বলতে পারি এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলবো ত্রিভুজ এ ই এফ, ত্রিভুজ এ ই এফ সর্বসম ত্রিভুজ এফ সি জি, ত্রিভুজ এফ সি জি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন সর্বসমতার আলোচনা তোমাদের করছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যখনই আমরা ত্রিভুজের চারটা শর্তের যে কোনো একটা শর্তকে কাজে লাগিয়ে আমরা দুইটা ত্রিভুজ সর্বসময় সিদ্ধান্ত দেব, সাথে সাথে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে হবে সর্বসম ঘোষণার পরে যেগুলো অবশিষ্ট ছিল। আমি দুই জোড়া বাহুর কথা বলছি, অবশিষ্ট ছিল এক জোড়া বাহু, এক জোড়া কোণের কথা স্বীকার করে নিয়েছি, বাকি আছে অপর আরও দুই জোড়া কোণ, তাদেরকেও যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, অতএব বাকি যারা অবশিষ্ট আছে তারাও পরস্পর সমান, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসমতার শর্তই এই যে অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। আমি দুই জোড়া বাহু আর এক জোড়া কোণ দেখাইয়া সর্বসম বলছি, শর্ত, এটা সূত্র। তাহলে বাকি তো আছে আরও এক জোড়া বাহু এবং আরও দুই জোড়া কোণ, সুতরাং তারাও সমান, যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। এখন কোন অবশিষ্টদের মধ্যে কোন জোড়া নেব আর কোন জোড়া নেব না, কোনটা কাজে লাগাবো, কোনটার ব্যাপারে সিদ্ধান্ত দেব আর দেব না, সেটা নির্ভর করবে প্রমাণ আমাকে যা চেয়েছে তার উপর। প্রমাণের আলোকে যেটা নিলে সাপোর্টিং হয়, যেটা নিলে প্রমাণ করতে সুবিধা হয়, প্রমাণটা হয়ে যায়, সেটাই আমরা নেব। সবগুলো নিতে হবে এমন কোনো কথা নেই। যেগুলো নিলে আমার প্রমাণে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো, আমাদের মূল টার্গেটে আমরা পৌঁছতে পারবো, সেগুলোই নেব। এখন এটা প্রমাণ করার জন্য যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, বাকি আমাদের আছে আরও এক জোড়া বাহু। শিক্ষার্থী বন্ধুরা, এখন দুইটা ত্রিভুজ সর্বসম আমরা বলার পরে বাকি সর্বসম মানি অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। এখন অনুরূপ বাহু আর অনুরূপ কোণ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যত সহজে শিক্ষার্থী বন্ধুরা চেনা যাবে, এটার অনুরূপ কোণ এটা, উপরের কোণ, এটার অনুরূপ কোণ এটা, বাম দিকের কোণ,
এটার অনুরূপ কোণ এটা, ডান দিকের কোণ, এটা ভূমিবাহু, এটা ভূমিবাহু অনুরূপ বাহু, এটা ডান পার্শ্বের বাহু, এটা ডান পার্শ্বের বাহু অনুরূপ বাহু, এটা বাম পার্শ্বের বাহু, এটা বাম পার্শ্বের বাহু অনুরূপ বাহু। ইজিলি বোঝা যাবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু ইজিলি বোঝা যাবে না, কারণ সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। কেমন? যে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই চিত্রটাকে, এই এ ই এফ এবং এফ সি জি, এই দুইটা চিত্রকে তোমাদের অভিজ্ঞতার সাথে খাপ খায় এইরকমভাবে ব্যাখ্যা করে ফেলবা, এরকমভাবে অঙ্কন করে ফেলবা, তাহলে দেখবা অনুরূপ বাহু আর অনুরূপ কোণ খুঁজে বের করা সহজ হবে। তবে তোমাদের সুবিধার জন্য আমি আরও একটু বলি, সেটা হচ্ছে এটা কৌশল হিসাবে সবসময় মনে রাখবা, দুইটা ত্রিভুজ সর্বসম এই সিদ্ধান্ত দেওয়ার পরে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ খুঁজে বের করা খুব কঠিন না, খুব ইজি। একটু মাথায় রাখো, সেটা হচ্ছে অনুরূপ বাহু চিনার উপায় হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু খুঁজে বের করা। অনুরূপ বাহু চিনার উপায় হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু খুঁজে বের করা। অনুরূপ বাহু চিনার উপায় হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু খুঁজে বের করা। আর অনুরূপ কোণ চিনার উপায় হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু খুঁজে বের করা। যেগুলো সমান সমান কোণের বিপরীত বাহু এগুলো হচ্ছে অনুরূপ বাহু, আর যেগুলো সমান সমান বাহুর বিপরীত কোণ এগুলো হচ্ছে অনুরূপ কোণ। সমান সমান বাহুর বিপরীত কোণ অনুরূপ কোণ, আর সমান সমান বাহুর বিপরীত কোণ অনুরূপ কোণ, আর সমান সমান কোণের বিপরীত বাহুগুলো হচ্ছে অনুরূপ বাহু। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখান থেকে এই দুইটা বাহু, এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। অনুরূপ বাহু চিনার উপায় হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু খুঁজে বের করা। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, এই কোণ আর এই কোণ কিন্তু বিপরীত কোণ বিদায় পরস্পর সমান। সুতরাং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিজি। তার মানে শিক্ষার্থী বন্ধু এই আর সিজি পরস্পর সমান। সুতরাং এই সমান সিজি। তোমরা চিত্রে দেখো, এখন বাস্তব ব্যাখ্যা পাবা এই এবং সিজি যে অনুরূপ বাহু। একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধু, এই আর সিজি। শিক্ষার্থী বন্ধু এই বাম পাশের বাহু, সিজিও বাম পাশের বাহু, তাই না? আশা করি বিষয়টা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এই বাম পাশে, সিজি বাম পাশে, তার মানে এরা অনুরূপ বাহু। যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, সুতরাং তাদের অনুরূপ বাহু দুইটা পরস্পর সমান। এরপরে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আর আমাদের লাগবে আরও এক জোড়া কোণ, এটা প্রমাণের জন্য এই উপপাদ্যটা। সেইটা হচ্ছে দেখো, আর লাগবে এক জোড়া অনুরূপ কোণ। যেহেতু ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম, একজন অনুরূপ কোণ কীভাবে খুঁজে বের করব? কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছিলাম যে অনুরূপ কোণ চিনার উপায় হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা খুঁজে বের করা। সমান সমান বাহুর বিপরীত কোণগুলোই হবে অনুরূপ কোণ। শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করো, এই বাহু আর এই বাহু ইএফ আর এফজি কিন্তু সমান বাহু, যেহেতু আমরা অঙ্কন করছি এইভাবে। তাহলে এই ইএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ এবং এফজি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি। সুতরাং শিক্ষার্থী বন্ধু এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই এফজি এর বিপরীত কোণ হচ্ছে সি। তার মানে এফ সি জি পরস্পর অনুরূপ কোণ। তার মানে কোণ ই এ এফ, সুতরাং কোণ ই এ এফ সমান কোণ হচ্ছে এফ সি জি, সমান কোণ এফ সি জি। বাস্তব ব্যাখ্যা তোমরা এখানে চলে আসো, এই দুইটা কোণ যে অনুরূপ কোণ। দেখো ই এ এফ আর হচ্ছে এফ সি জি, ই এ এফ এটাও শীর্ষকোণ বা উপরের কোণ, এফ সি জি এটাও শীর্ষকোণ বা উপরের কোণ, মানে অনুরূপ কোণ। এই চিত্রে একটা উপরে আর একটা নিচে। শিক্ষার্থী বন্ধু মনে হচ্ছে উপর আর নিচ অনুরূপ হয় কেন, কিভাবে? শিক্ষার্থী বন্ধু চিত্রটা এরকম হলো, বাস্তব কিন্তু চিত্রটা এরকম, ঠিক আছে? এটা হলো এই উপপাদ্যটা প্রমাণ। এই যে 4 নম্বর শর্তটা আছে, 4 নম্বর শর্তটা যা শিখছি তার প্রায়োগিক দিক, নতুন ক্ষেত্রে, নতুন পরিস্থিতিতে, নতুন প্রেক্ষাপটে আমরা 1 নম্বর শর্তটা প্রয়োগ করতে পারি কিনা। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম এই দুইটা কোণ অনুরূপ কোণ, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই এফ এবং ত্রিভুজ এফ সিজি সর্বসম, সুতরাং আমাদের এই দুইটা কোণ অনুরূপ কোণ বিদ্যা পারা পরস্পর সমান। কিন্তু বন্ধুরা একটু লক্ষ্য করো, যে এই দুইটা কোণ ইএএফ এবং এফ সিজি, ইএএফ এবং এফ সিজি, ইএএফ যেই কথা বা ইএএফ যেই কথা, ইএএফ যেই কথা, ইএএফ যেই কথা শিক্ষার্থী বন্ধুরা, ইএএফ যেই কথা, আমাদের বিএসি একই কথা, কোণ বিএসি একই কথা।
আবার এফ সি জি যেই কথা, কোণ এ সি জি একই কথা, কোণ এ সি জি একই কথা। একটু লক্ষ্য করে দেখো, ই এ এফ বি এ এফ একই কোণকে নির্দেশ করছে। একজনের কিন্তু একাধিক নাম থাকে শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আশা করি যে একাধিক নাম থাকলেও কিন্তু ব্যক্তি একজনই। ঠিক এই কোণটার দুইটা নাম, ই এ এফ আর বি এ সি, কোণ কিন্তু একটাই। আবার এফ সি জি এ এফ সি জি নাম দুইটা, কিন্তু কোণ কিন্তু একটাই। সুতরাং আমাদের এই দুইটা কোণ যেই কথা, এটা কোণ একই কথা। এখন একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একান্ত কোণের একটু কনসেপ্ট ছিল এরকম যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর কোনো রেখা ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বের কোণগুলোর একটিকে অপরটির একান্তর কোণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, এইটার একান্তর কোণ, এটা আমরা একান্তর কোণ চেনার জন্য আমরা একটু কৌশল শিখিয়েছিলাম। এই জেডের এই মাথায় অথবা এনের এই মাথায় একান্তর কোণ হয়। এই কৌশল অবলম্বন করলে একান্তর কোণ আমরা ইজিলি বের করতে পারি। অথবা এরকম করে এসের এই মাথায় একান্তর কোণ। একান্তর কোণ সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা আমার ব্যাপক আলোচনা থাকবে পরবর্তী ভিডিওগুলোতে, আমি আলোচনাগুলো করব। এখন আমি মোটামুটি যতটুকু দরকার ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকছি। তো শিক্ষার্থী বন্ধুরা, একান্তর কোণ যেহেতু কিছুক্ষণ আগে আমি বলছি জেডের এই মাথায় এরকম জেড কল্পনা করে এই মাথায় অথবা এন কল্পনা করে এই মাথায় একান্তর কোণ, কেমন? তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি এরকম একটা জেড কল্পনা করি এই তাহলে এই মাথায় আর এই মাথায় একান্তর কোণ, তার মানে শিক্ষার্থী বন্ধু বিএসি আর এসিজি একান্তর কোণ, বিএসি আর এসিজি একান্তর কোণ। এখন একান্তর কোণগুলো সমান হলে শিক্ষার্থী বন্ধুরা আমি বলছিলাম আমার 2 নাম্বার, এটা প্রমাণ করার জন্য যা জানতে হবে, 2 নম্বরেরটাতে ছিল সমান্তরাল রেখা ও ছেদকের সমন্বয়ে গঠিত একান্তর কোণ, কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা করলাম। আর পরবর্তীতে এদের উপর বিশেষ একটি উপপাদ্য, সেই উপপাদ্যটা বা সূত্রটা হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর কোনো রেখা ছেদ করলে একান্তর কোণগুলো সমান 1 নাম্বার, অনুরূপ কোণগুলো সমান 2 নাম্বার, এবং 3 নাম্বার হচ্ছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুইটার সমষ্টি এক সরল কোণ বা 180 ডিগ্রি। এই তিনটা এই সমান্তরাল সরলরেখা এবং ছেদকের উপর 3টা সূত্র আছে। সেই সূত্রটার এখন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে একান্তর কোণগুলো পরস্পর সমান। যেহেতু এই কোণটা বিএসি, যেহেতু বিএসি এবং এসিজি একান্তর কোণ এবং এরা পরস্পর সমান, তাহলে নিশ্চয়ই এই দুইটা কোণ দ্বারা এই দুইটা কোণ যেই রেখা দুটোটা সমন্বয়ে তৈরি হয়েছে, এই আমি যদি বলি এইটার একান্তর কোণ এইটা, তাহলে এই কোণটা যদি পরস্পর সমান হয় একান্তর কোণ, তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা এই কোণটা তৈরি হইতে এই রেখা এবং এই রেখা লাগছে, এটা তো ছেদকই, তাহলে নিশ্চয়ই এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল। কারণ সূত্রটা হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর কোনো রেখা ছেদ করলে একান্তর কোণগুলো সমান। আমরা কিন্তু স্বীকার করে নিচ্ছি রেখা দুটোটা সমান্তরাল হলে, রেখা দুটোটা অসমান্তরাল হলে কোণগুলো একান্তর হওয়া সত্ত্বেও সমান হবে না। তখনই একান্তর কোণগুলো পরস্পর সমান হয় যদি রেখা দুইটা সমান্তরাল হয়। আবার একান্তর কোণগুলো সমান হলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো রেখা দুটি পরস্পর সমান্তরাল। উল্টে বললে দুইটা রেখা সমান্তরাল হলে একান্তর কোণগুলো পরস্পর সমান। আবার যদি একান্তর কোণগুলো পরস্পর সমান হয় তাহলে রেখা দুটো পরস্পর সমান্তরাল। সুতরাং যেহেতু এই দুইটা কোণ পরস্পর একান্তর কোণ এবং এরা পরস্পর সমান, ফলে এই দুইটা কোণ তৈরি হওয়ার জন্য যেই দুইটা রেখা লাগছে, এইটা আর এইটা, বিএ আর সিজি, এই দুইটা রেখা লাগছে। সুতরাং আমরা বলবো বিএ আর সিজি যেহেতু এই দুইটা রেখা এখানে প্রয়োজন হয়েছে এই দুইটা একান্তর কোণ তৈরি হওয়ার জন্য, এসি তো ছেদকই, তাহলে আমরা বলবো যে এখানে বিএ আর সিজি পরস্পর সমান্তরাল। সুতরাং বন্ধুরা বিএ সমান্তরাল সিজি, বিএ সমান্তরাল সিজি স্পষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলবো বিএ সমান্তরাল সিজি। একটু লক্ষ্য করো বন্ধুরা, বিএ সমান্তরাল সিজি যেই কথা, এবার বিএর একটা অংশ কিন্তু বি, সুতরাং বি সমান্তরাল সিজি। শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রমাণের জন্য এখানে আরেকটা অংশ আমাদের লাগবে, সেটা হচ্ছে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই সমান সিজি আমরা বলছি, এখন এই মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বি। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এখানেও বলতে পারো যেহেতু এই সমান সিজি, সুতরাং এই যে কথা বি একই কথা, যেহেতু ই হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু,
তার মানে এই জন্য আমরা লিখতে পারি বি সমান সিজি। সিজি তো ঠিকই আছে। আবার লক্ষ্য করে দেখো বন্ধুরা, বি সমান্তরাল সিজি, বি এই অংশটাতে একটু খেয়াল করো, বি সমান্তরাল সিজি আবার বি সমান সিজি। এরকম যদি একটা চিত্র তোমরা আঁকো শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি একটা চিত্র আঁকো যে বি আর এই দুইটা পরস্পর, এই অংশটা পরস্পর সমানও আবার সমান্তরাল, তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, এই দুইটা রেখা পরস্পর অসমান্তরাল হলেই এই রেখাটা আর এই রেখাটার দৈর্ঘ্য সমান হওয়া সম্ভব না। যদি এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল হয় তাহলে এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান হবে। কেবলমাত্র এই রেখাটা আর এই রেখাটা যদি এরকম অসমান্তরাল হয় তাহলে এই অংশ আর এই অংশে, এই দুইটা রেখা পরস্পর সমান হওয়ার সুযোগ নেই। একটু লক্ষ্য করে দেখো, চিত্রের মধ্যে দেখো এইটা আর এটা সমান্তরাল। এটা যদি আমি নেই বিই, এটাকে যদি আমি বলি বিই, এইটা হলো আমার বিই আর এটা হলো আমার সিজি। এই সিজি যদি আমি এরকম নেই তাহলে বি আর সিজি এই দুইটা রেখা দৈর্ঘ্য সমান, আবার এরা পরস্পর সমান্তরাল। এই দুইটা রেখা বি আর সিজি পরস্পর অসমান্তরাল হলে এই রেখার দৈর্ঘ্য এই রেখার দৈর্ঘ্য সমান হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, ফলে ইজি আর বিসি পরস্পর সমান হয়ে যাবে। এই ইজি আর বিসি পরস্পর সমান হয়ে যাবে। আবার লক্ষ্য করো বন্ধুরা, অসমান হওয়ার কোনো সুযোগ নেই। এবার ইজি আর বিসি পরস্পর সমান, এই ইজি এবং বিসি পরস্পর সমান, আবার এই রেখাটা পরস্পর, এই দুটো রেখা পরস্পর সমান্তরাল। আমরা জানি সামান্তরিকের কনসেপশনটা হচ্ছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই চতুর্ভুজটা সামান্তরিক, একটু শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই চতুর্ভুজটার ক্ষেত্রে বিইসিজিসি, এই চতুর্ভুজটার ক্ষেত্রে বিইজিসি, এই চতুর্ভুজটার ক্ষেত্রে এই বাহু পরস্পর সমান্তরাল এবং সমান, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল হলো। সুতরাং কোনো অবস্থাতে অপর যে দুইটা বিপরীত বাহু আছে তারা অসমান অথবা অসমান্তরাল হওয়ার কোনো সুযোগ নাই। সারা জীবন চেষ্টা করলেও পারবা না। কেমন? সুতরাং আমরা বলতে পারি যে এই চতুর্ভুজের বিইজিসি এই চতুর্ভুজের বি আর জিসি পরস্পর সমান্তরাল এবং সমান হওয়ার কারণে অপর দুইটা বাহু ইজি এবং বিসি পরস্পর সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ এটা একটা সামান্তরিকে পরিণত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। সুতরাং তোমরা বলবা যেহেতু বিই সমান সিজি এবং বিই সমান্তরাল সিজি, কিছুক্ষণ আগে বলছি, এবং বিই সমান্তরাল সিজি, সুতরাং বিইজিসি একটি সামান্তরিক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কেন এটা সামান্তরিক তা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। পরবর্তী অংশে শিক্ষার্থী বন্ধুরা আমি চলে আসছি, সেটা হচ্ছে এটা সামান্তরিক হলো, কিন্তু আমরা তো জানি সামান্তরিকের সংজ্ঞাটা হচ্ছে একটা সামান্তরিক এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে এটা সামান্তরিক, কিন্তু সামান্তরিকের আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে এটা যেমন সামান্তরিকের অপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর সমান। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, এই সামান্তরিকের বিপরীত বাহু বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে ইজি বাহু, ফলে যেহেতু এটা সামান্তরিক আমি স্বীকার করেছি, সুতরাং আমি বলতে পারি যে এই সামান্তরিকের বিপরীত বাহু ইজি আর বিসি সমান্তরাল, ইজি আর বিসি পরস্পর সমান, অথবা ইজি আর বিসি পরস্পর সমান্তরাল। সুতরাং আমরা বলবো যে ইজি সমান বিসি, অথবা বা এটা সামান্তরিক বলেও বলতে পারো, অথবা এখানে বলার পরে বিই সমান সিজি এবং বিই সমান্তরাল সিজি বলার পরেও বলতে পারো যে তোমরা বিজি আর ইজি সমান্তরাল বিসি, এটা বলতে পারো। যেহেতু এটা সামান্তরিক, সুতরাং আমরা বলতে পারি, এটা না বলে আমরা এখন এটা বলার দরকার নেই, যেহেতু সামান্তরিক আমরা স্বীকার করে নিয়েছি, সুতরাং আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যেহেতু ইজি আর বিসি পরস্পর বিপরীত বাহু,
এই ইজি সি ডি চতুর্ভুজের, সুতরাং আমরা বলবো যে ইজি সমান্তরাল বিসি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ইজি সমান্তরাল বিসি। এখন ইজি এর একটা অংশ কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ইএফ, সুতরাং আমরা বলবো ইজি যেই কথা বা ইএফ একই কথা, ইএফ সমান্তরাল বিসি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই বাহু আর এই বাহুর পরস্পর সমান্তরাল, আবার এই বাহুর কিছু অংশ আর এই বাহুর কিছু অংশ কি অসমান্তরাল হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। পুরা মূলটা যদি সমান্তরাল হয়ে যায়, মূল দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়ে যায়, তাহলে মূল দুইটা বাহুর অংশ বিশেষ পরস্পর অসমান্তরাল হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু মূল বাহুর হচ্ছে ইজি হলো মূল বাহু এবং তার অংশ হচ্ছে ইএফ, সুতরাং ইজি যদি বিসি এর সমান্তরাল হয়ে যায়, সুতরাং তার অংশ বিশেষ ইএফ কোনো অবস্থাতেই বিসি এর অসমান্তরাল হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে ইএফ সমান্তরাল বিসি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের প্রমাণের যে প্রথম অংশটা ছিল ইএফ সমান্তরাল বিসি, তা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি, ইএফ সমান্তরাল বিসি প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় অংশে আমরা আসি, একটু লক্ষ্য করে দেখো। এখন এই ইজি সমান ইএ প্লাস এফজি, একটি চিত্রে তোমরা লক্ষ্য করো, ইজি সমান ইএ প্লাস এফজি, ইএ প্লাস এফজি, বা ইজি সমান এটা যেহেতু সামান্তরিক, তোমরা বলো যেহেতু এটা সামান্তরিক, সুতরাং সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সুতরাং ইজি সমান বিসি, ইজি সমান বিসি, যেহেতু আমরা সামান্তরিক বলেছি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইএফ আর এফজির দিকে একটু লক্ষ্য করো। ইএফ সমান কিন্তু এফজি, এটা আমরা অঙ্কন করেছি, সুতরাং আমরা এই এফজির জন্য আমরা লিখতে পারি ইএফ প্লাস ইএফ, বা একটু লক্ষ্য করো, এই ইজি সমান কিন্তু বিসি, কিছুক্ষণ আগেই বলে আসছি, যেহেতু এটা একটা ইজি সি বি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এটা আমরা স্বীকার করছি, সুতরাং ইজি মানে হচ্ছে বিসি, তার মানে হচ্ছে ইএফ আর ইএফ হচ্ছে 2EF, বা 2EF সমান হচ্ছে বিসি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা ইএফ সমান হচ্ছে 2 দ্বারা ভাগ করলে হাফ ইন্টু বিসি। বন্ধুরা দেখো, আমরা আমাদের প্রমাণের যে দ্বিতীয় অংশ ছিল ইএফ সমান হাফ বিসি, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা যদি এই জ্যামিতির উপর আমাদের বেসিক কনসেপ্টগুলো সুদৃঢ় থাকে, কনসেপ্টগুলো যদি আমাদের মজবুত থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো উপবাদ্য অথবা কোনো জ্যামিতির যে কোনো সৃজনশীল সমস্যা আমরা নিজেদের এই অ্যাবিলিটিগুলো দিয়ে, আমাদের নিজেদের চিন্তন দক্ষতা এবং আমাদের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি। আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি। আমার আজকের ক্লাসটি শিক্ষার্থী বন্ধুরা ছিল গুণোত্তর ধারার উপর কিছু সৃজনশীল সমস্যার সমাধান আমি আজকে দেখাতাম, কিন্তু আমার এক শিক্ষার্থী বন্ধু শাওন দাস, ও আমাকে কমেন্ট করে লিখেছে যে স্যার আপনি ষষ্ঠ অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করেন। আমি শাওন দাস তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি তুমি আমার সাথেই থাকবে, এরকম কমেন্ট অব্যাহত রাখবে, যাতে তোমাদের ইচ্ছানুসারে ক্লাস আমি তোমাদেরকে উপহার দিতে পারি, তোমাদের সমস্যাগুলো আমি তুলে ধরতে পারি, তোমাদের সমস্যাগুলো সমাধান আমি করতে পারি। শাওন দাস তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কমেন্ট করো নাই তাদেরকে কমেন্ট করার আহ্বান জানাচ্ছি। আমি আবারও তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি, এবং পূর্বের ভিডিওগুলো যারা দেখো নাই তাদেরকে আহ্বান জানাচ্ছি আমার পূর্বের ভিডিওগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সবগুলো ভিডিও সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটা বাজাবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার করবে, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরা উপকৃত হয়। বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আবারও তোমাদেরকে কমেন্ট চাচ্ছি, আজকের এই প্রবলেমটিতে যদি কোনো তোমাদের সমস্যা হয়ে থাকে, যদি ভালো লাগে লাইক করবে, আর যদি বুঝতে সমস্যা হয় এটা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে কী ধরনের ক্লাস তোমরা চাও, কোন অধ্যায় কী চাও, তোমাদের ইচ্ছানুসারে আমি আমার ক্লাসগুলো সাজাতে ইচ্ছা পোষণ করি। তোমাদের উপকারের জন্য আমার ক্লাস, তোমাদের ভালোর জন্য ক্লাস। আমি আজকে এই পর্যন্ত তোমাদেরকে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবারও তোমাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে আবারও ধন্যবাদ।